বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করেছি, মাধ্যমিক বাংলা। তোমরা যারা 2026 সালের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য বাংলার একদম রুট প্ল্যান, কি কি পড়তে হবে, কোন জায়গা থেকে আমাদের প্রশ্ন আসবে, কোন অংশকে আমরা বেশি গুরুত্ব দিয়ে পড়বো, কোন পার্টগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, তার ডিটেলস আলোচনা কিন্তু আজকের ভেতরে। কারণ বাংলা দেখো সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেটাকে আমরা বলি সাহিত্য। তো সাহিত্যের প্রশ্ন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। যে যত পাঠ্য বইকে খুঁটিয়ে পড়বে, যে যত পাঠ্য বই রিডিং পড়বে, সে তত ভালো রেজাল্ট করবে। কোনো নোট বই নয়, কোনো সহায়িকা বই নয়, কিচ্ছু না, একটাই উত্তর, সেটা হচ্ছে কি রিডিং পড়তে হবে। ব্যাকরণের যে পার্টটা রয়েছে সেটাকে প্র্যাকটিস করতে হবে। এই হলো বাংলা। নম্বর পাওয়াটা খুব বেশি কঠিন নয়, আবার যে খুব বেশি সহজ সেটাও কিন্তু নয়। কারণ প্রশ্ন যেমন আসবে প্রশ্নের সাপেক্ষে উত্তর লিখতে হবে। আগডুম বাগডুম ঘোড়াডুম লিখে রাখলে নম্বর কিন্তু হয় না। অনেকে মনে করে বাংলায় যা খুশি লিখলেই নম্বর, অতটা কিন্তু সহজ নয়। পড়তে হবে, বুঝতে হবে, প্রশ্নে কি চেয়েছে সেটাই লিখতে হবে, তাহলেই কিন্তু নম্বর। তো আজকের আলোচনাটা কিসের? আজকের আলোচনাটা হচ্ছে সামগ্রিক বাংলা, অর্থাৎ মাধ্যমিক 2026 পরীক্ষায় বাংলাতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে চলেছে, কোন কবিতা ইম্পর্টেন্ট, কোন গল্প ইম্পর্টেন্ট, প্রবন্ধের কোন কোন প্রবন্ধ থেকে কি কি প্রশ্ন আসতে চলেছে, তার ডিটেলস আলোচনা আজ আমরা তোমাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ আজকের আলোচনাটা শুধুমাত্র সাজেশন বললে কথাটা ভুল হবে, বলতে হবে যে সাজেশন একদম মূল ইম্পর্টেন্ট পার্ট, যে পার্টটার উপর নজর দিয়ে আমরা সারাটা বছর খুব ভালোভাবে পড়াশোনা করব এবং এমনভাবে প্যাক আপ নেব আমরা যাতে পরীক্ষা পর্যন্ত আমরা ফুল মার্কস ক্যারি করতে পারি, কোনো জায়গা যেন বাদ না থাকে। সেইভাবেই আমি তোমাদের সামনে বিষয়টা বুঝিয়ে দেবো। আমার হাতে এখন রয়েছে একটা প্রশ্ন, যেটা বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ 2025 সালের প্রশ্ন। স্বাভাবিকভাবে আমাদের 17টা এমসিকিউ থাকে, এসএকিউ থাকে, ব্যাকরণের পার্ট থেকে বিভিন্ন প্রশ্নগুলো থাকে। এইগুলোর উত্তর সঠিক করার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা আমি প্রথমেই বলেছি, পাঠ্য বইকে খুঁটিয়ে পড়তে হবে। তাহলে এই গল্প বলো, কবিতা বলো, এখান থেকে যে প্রশ্নই আসুক না কেন তোমরা উত্তর লিখতে পারবে। এবং ব্যাকরণের যে চারটে আমাদের পার্ট রয়েছে, কি কি? কারক, সমাস, বাচ্য এবং বাক্য, এই চারটে পার্ট পুরোপুরি বুঝে নিতে হবে। তোমাদের জন্য একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে দেখবে বাংলা ব্যাকরণ ক্লাস 10 বলে একটা ফোল্ডার করা রয়েছে। সেখানে পুরো প্রত্যেকটা কারকে ডিটেলস আলোচনা করা রয়েছে, প্রত্যেকটা সমাসে ডিটেলস আলোচনা করা রয়েছে। বাক্য একবার যারা ওই ক্লাসটা করবে তাদের বাক্য পরিবর্তন বা বাক্য থেকে যে প্রশ্ন আসুক না কেন গ্যারান্টি সহকারে বলছি সব প্রশ্নের উত্তর দিতে পারবে। এবং বাচ্চারও ঠিক সেম একটা ভিডিও করা রয়েছে, কোনটা কোন বাচ্চ, কোনটা থেকে কোন বাচ্চা রূপান্তরের কি নিয়ম আছে, কিভাবে রূপান্তর করবে, একটাই ভিডিও দেওয়া রয়েছে। সেটা যদি ভালো করে কেউ দেখতে পারো, আশা রাখি যে বাচ্চাও কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ এই পার্টটা কিন্তু সম্পূর্ণ তোমাকে বুঝতে হবে, না বুঝতে পারলে কিন্তু তোমরা ব্যাকরণ থেকে উত্তর করতে পারবে না। একদম শুনে রাখো, বুঝে নিতে হবে। বারবার বলছি, ব্যাকরণ কিন্তু বুঝে নিতে হবে, ঠিক আছে? আর আমরা যে ক্লাসগুলো দু একদিন তোমাদের সামনে তুলে ধরবো, সেই ক্লাসগুলো করতে হবে, তাহলে দেখবে ব্যাকরণ থেকে কোনো সমস্যা নেই। এবার আমরা চলে আসবো মূল সাজেশন পর্বে। আমাদের কোথা থেকে কি প্রশ্ন আসবে? তো আমাদের গল্প কি কি রয়েছে, প্রথমে গল্পতে চলে আসি, তারপর কবিতা, তারপর অন্যান্য বিষয়গুলো বলবো। কোনি থেকেও বলবো যে কোন পার্ট ইম্পর্টেন্ট সমগ্র বাংলা থেকে। তো স্বাভাবিকভাবে গল্পেতে আমাদের কি কি রয়েছে দেখো, জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল এবং নদীর বিদ্রোহ। কি বললাম? জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল, নদীর বিদ্রোহ। কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে। এবছর অর্থাৎ 2025 সালে জ্ঞানচক্ষু থেকে 3 মার্কের প্রশ্ন এসছে, অদল বদল থেকে 3 এবং 5 দুটোই চলে এসছে। তাহলে তোমাদের জন্য কি কি ইম্পর্টেন্ট দেখো, তোমাদের জন্য জ্ঞানচক্ষু থেকে 5 মার্কের প্রশ্ন আসতে পারে, বহুরূপী থেকে 3 এবং 5 মার্কের প্রশ্ন আসতে পারে, পথের দাবি থেকে 3 এবং 5 মার্কের প্রশ্ন আসতে পারে। অদল বদল থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবে না, অদল বদলটা শুধুমাত্র শর্টের জন্য ভালো করে পড়ো। আর নদীর বিদ্রোহ থেকে 3 মার্কের প্রশ্ন আসতে পারে। তাহলে তোমাদের জন্য বেস্ট গল্প দুটো, যে গল্প দুটো সবচেয়ে বেশি পড়তে হবে, সবচেয়ে ভালো করে পড়তে হবে, সে গল্প দুটো কি? সেটা হচ্ছে বহুরূপী এবং পথের দাবি। একদম এই দুটোর দিকে চোখ ফেলো। এই বহুরূপী আর পথের দাবি গল্প দুটোকে একদম মুখস্থর মতো করে ফেলো পড়তে পড়তে, যাতে কোনো জায়গা, কোনো অংশ, কোনো খুঁত না থাকে। কারণ এখান থেকে আমার অভিজ্ঞতায় যেটা বলছে, 3 মার্ক যেমনভাবে কমনভাবে, একই রকমভাবে 5 মার্কেরও কিন্তু কমন পাবেই। কারণ দেখো, 3 মার্কে আমাদের দুটো প্রশ্ন আসবে, 5 মার্কেও আমাদের দুটো প্রশ্ন আসবে। তো স্বাভাবিকভাবে 5 মার্কের দুটো প্রশ্ন আসলে বহুরূপী এবং পথের দাবি থেকে একটা প্রশ্ন আসতেই হবে। একই রকমভাবে 3 মার্কের দুটো প্রশ্ন আসলে স্বাভাবিকভাবে বহুরূপী, পথের দাবি থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। আর জ্ঞানচক্ষু এবং অদল বদল থেকে, 5 মার্কের প্রশ্ন বহুরূপী এবং পথের দাবি থেকে আসবেই। কথাগুলো কিন্তু খুব বুঝে নেবে। আজই কিন্তু সাজেশন বলে দিচ্ছি আমি কোন কোন পার্ট। এবার এই গল্প থেকে কি কি প্রশ্নগুলো পড়বে তার জন্য পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। গল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন কি কি রয়েছে প্রত্যেকটা ধরে ধরে, জ্ঞানচক্ষু থেকে 3 মার্কের প্রশ্ন কি কি, বহুরূপী থেকে 3 এবং 5 মার্কের প্রশ্ন কি কি, ডিটেলস আলোচনা তুলে ধরবো। তো যেটা বলছিলাম, 5 মার্কের প্রশ্ন, গল্পে 5 মার্কের প্রশ্ন, কথাটা খুব শুনে নাও, এটাই কিন্তু সাজেশন। গল্প 5 মার্কের প্রশ্ন, বহুরূপী এবং পথের দাবি, এই দুটো ভালো করে পড়বো, কমন পাবেই।
একই রকমভাবে আবারও কনফিডেন্স দিয়ে বলে যাচ্ছি 3 মার্কের প্রশ্ন ঠিক একই রকমভাবে বহুরূপী এবং পথের দাবি এই দুটো পড়লে আশা করা যায় পাবো, তবুও তার সঙ্গে জ্ঞানচক্ষুটা একটু দেখে রাখবে, তাহলে একদম গ্যারান্টি সহকারে পাবো। এই হলো আমাদের গল্ফের সাজেশন। তাহলে 5 মার্কের জন্য বহুরূপী এবং পথের দাবি, 3 মার্কের জন্যও ঠিক একই রকম বহুরূপী এবং পথের দাবি, তার সঙ্গে যে কোনো একটা একটু দেখে রাখবো নদীর বিদ্রোহ বা জ্ঞানচক্ষুর প্রশ্নটা 3 মার্কের জন্য, তাহলেই কিন্তু 3ও কমপ্লিট। বোঝা গেল কি বললাম? এটাই হলো চালাকি, এটাই হলো সাজেশন এবং এটাই হলো মূল বিষয়। এবার পড়াটা কি? পাঠ্য বই, রিডিং পড়ো। কি কি প্রশ্ন আমি 2-1 দিনের মধ্যেই তোমাদের সামনে তুলে ধরবো যে এই প্রশ্নগুলো পড়ো। ওকে, এবার আমরা চলে আসবো কবিতা। কবিতা কিন্তু আমাদের অনেক, দেখো কতগুলো কবিতা রয়েছে। অসুখী একজন, আয়ারও বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে এবং অস্ত্রের বিরুদ্ধে গান। প্রত্যেকটা কবিতা, প্রত্যেকটা গল্পের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা তোমাদের জন্য কিন্তু শেয়ার করা রয়েছে। চ্যানেল প্লেলিস্টে চলে যাবে, সেখানে দেখবে বাংলা কবিতার ব্যাখ্যা বলে একটা ফোল্ডার করা রয়েছে। সেই ফোল্ডারের মধ্যে সম্পূর্ণ গল্প এবং কবিতার অক্ষরভিত্তিক লাইন ভিত্তিক ব্যাখ্যা দেওয়া আছে। একবার যারা ওই ব্যাখ্যাটা ভালোভাবে শুনবে তাদের যে কোনো প্রশ্নের উত্তর লেখার ক্ষমতা থাকবে, এটুকু বলতে পারি। তো চলো কি পরীক্ষায় আসবে দেখে নিই। এবছর অর্থাৎ 2025 সালের পরীক্ষাতে যে প্রশ্ন এসেছিল তাতে আয়ারও বেঁধে বেঁধে থাকি থেকে 3 মার্কের প্রশ্ন এসেছিল, আফ্রিকা থেকে 5 মার্কের প্রশ্ন এসেছিল, অভিষেক থেকে 3 এবং 5 মার্কের প্রশ্ন এসেছিল। তো স্বাভাবিকভাবে এবার তোমরা যারা 2026 সালের পরীক্ষার্থী তাদের জন্য বলে রাখি, অসুখী একজন যেখান থেকে আমাদের 3 এবং 5 মার্কের প্রশ্ন আসতে পারে, আয়ারও বেঁধে থাকি যেখান থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসতে পারে, আফ্রিকা যেখান থেকে আমাদের 3 মার্কের প্রশ্ন আসতে পারে, অভিষেক থেকে আমাদের কোনো রকম প্রশ্ন আসার সম্ভাবনা এবছর নেই, প্রলয়োল্লাস থেকে আমাদের 3 এবং 5 মার্কের প্রশ্ন আসতে পারে, সিন্ধু তীরে থেকে 3 এবং 5 মার্কের প্রশ্ন আসতে পারে, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে 3 এবং 5 মার্কের প্রশ্ন আসতে পারে। তাহলে আমাদের সব থেকে বেশি গুরুত্ব দিয়ে কাদেরকে পড়তে হবে ভালো করে শুনে নাও। কবিতাতে এবার একটু বেশিই পড়তে হবে। অসুখী একজনটা খুব ভালো করে পড়তে হবে, প্রলয়োল্লাসটা ভালো করে পড়তে হবে, সিন্ধু তীরে ভালো করে পড়তে হবে বা অস্ত্রের বিরুদ্ধে ভালো করে পড়তে হবে। এই যে 4টে বললাম, এই 4টে যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু 5 মার্কও যেমন আমরা কমন পাবো, 3 মার্কও তেমন আমরা কমন পাবো। অর্থাৎ একটা 5 এবং একটা 3 আমাদের লিখতে হয়, গ্যারান্টি সহকারে আমরা 5 এবং 3 কমন পাবোই। কিন্তু শর্ত একটাই যে এই 4টে কবিতা আমাদের পড়তেই হবে, পড়তেই হবে। এই 3টে যদি আমরা নাও পড়ি, আয়ারও বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, কিচ্ছু যায় আসে না। তবে হ্যাঁ, শর্ট কোশ্চেনের জন্য কিন্তু অবশ্যই পড়বে, শর্ট কোশ্চেনের জন্য পড়বে। কিন্তু 3 এবং 5 যেটা প্রশ্নের উত্তর লিখবো তার জন্য এই 4টে কবিতাকে টার্গেট করো। অসুখী একজন, প্রলয়োল্লাস, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান। বোঝা গেল কি বললাম? এটাই আমার সাজেশন, এটাই আমার টিপস, এটাই আমার কথা। এবার আমি যে প্রশ্নগুলো দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে, সেই প্রশ্নগুলো দেখে কোন কোন প্রশ্ন রেডি করবে, রেডি করা শুরু করে দাও। ফাইনাল পরীক্ষায় একটা টপ মার্কস নিয়ে চলে আসো, এটুকু শুধু বলবো। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী আলোচনা, প্রবন্ধ। প্রবন্ধ সিস্টেমটা বলে দিই। দেখো আমাদের দুটো প্রবন্ধ আছে, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান। অনেকে বলে স্যার কোনটা সহজ কোনটা কঠিন, আমি বলবো দুটোই সহজ, কোনোটা কঠিন নয়। তবে হ্যাঁ, শর্ত একটা, যেটা পড়বে ভালো করে পড়বে। আর প্রবন্ধ হচ্ছে সেই নিউটনের মহাকর্ষ সূত্রের মতো, কারণ যা লেখা আছে তাই লিখতে হবে। ওখানে গল্প চলে না, ওখানে বানিয়ে লেখা যায় না। যা লিখেছে প্রবন্ধ, প্রকৃষ্ট রূপে বন্ধন, তাকেই বলা হয় প্রবন্ধ। তো যাই হোক, প্রবন্ধের যে মূল বিষয় সেটা হচ্ছে যেমন প্রশ্ন আসে একদম নিউটনের সূত্রের মতো, ঠিক বইয়ের যে অংশটা উত্তর হবে প্রবন্ধের, ঠিক সেই অংশটা হুবহু লিখে দিতে হয়, তাহলেই প্রবন্ধ ফুল মার্কস। প্রবন্ধ এমন একটা বিষয় যেখানে বানিয়ে লেখার কোনো জায়গা নেই, যেখানে ফিলিংসের কোনো ব্যাপার নেই। একদম এটাই হলো প্রবন্ধের নম্বর পাওয়ার মূল ফ্যাক্টরি বলে রাখলাম। এই যে কারণে বলছি, যেহেতু আমাদের হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটা প্রশ্ন আসবে, বাংলা ভাষায় বিজ্ঞান থেকে একটা প্রশ্ন আসবে, কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট সেটাও খুব তাড়াতাড়ি বলে দেবো। তবে যে কথাটা বলবো, যে এই যে দুটো জায়গা বললাম, হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান, যে কোনো একটা প্রবন্ধ, যে কোনো একটা প্রবন্ধ খুব জোর দিয়ে পড়বে। যারা একটু দুর্বল তাদের জন্য বলবো হারিয়ে যাওয়া কালিকলমটা খুব ভালো করে পড়ো, মজা লাগবে এবং মনে রাখতেও অনেক সুবিধা হবে। তবে বাংলা ভাষায় বিজ্ঞান পড়লেও পড়তে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই, ওটাও ভালো। যে কোনো একটার উপর বেশি গুরুত্ব দিয়ে পড়বে এবং চেষ্টা করবে সেইটাকে একদম ঝাঁঝালো করে মনে রেখে দেওয়ার, তাহলেই ও হয়ে গেল। এই দুটো পার্টের দিয়ে একটা পার্ট কিন্তু বিশেষ করে নজর দিয়ে পড়বে। এবার আসবো নাটক। নাটকে কি রয়েছে দেখো, সিরাজদৌল্লা নাটক রয়েছে। যেহেতু আমাদের একটাই নাটক, তো এই নাটক থেকে আমার রেডি হয়ে গেছে অলরেডি। তো আমি তোমাদের জন্য সব মিলে 10টা প্রশ্ন রেখে দিয়েছি। এই 10টা প্রশ্ন ভালো করে পড়বে, সেখান থেকেই দুটো প্রশ্ন পড়বে এবং একটা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে, এটুকু বলে যাচ্ছি। আর নাটকটা 2-1বার রিডিং পড়বে, তাহলে বিষয়টা বুঝতে পারবে। আর যেটা বিষয় কোনি, দেখো কোনির বিষয়টা একটু বুঝিয়ে বলি, কারণ কোনি তো সম্পূর্ণ একটা উপন্যাস। তো এই উপন্যাসটা যদি তোমরা একটু খুলে দেখো তাহলে দেখবে পার্টলি করে 1, 2, 3, 4, 5, 6 এরকম করে 14টা অংশ আছে কোনি উপন্যাসে। এবার আমি বলে রাখি, তোমাদের এবছর অর্থাৎ 2026 সালে কোনি উপন্যাস থেকে তোমাদের 1 নম্বর অংশ অর্থাৎ প্রথম পার্ট থেকে কোনো প্রশ্ন আসবে না,
8 নম্বর অংশ যেখান থেকে কোনো প্রশ্ন আসবে না, আর একটা হচ্ছে ক্ষিতীশের চরিত্র পড়ার দরকার নেই, সেখান দিয়েও কোনো প্রশ্ন আসবে না। অর্থাৎ 1, 8 এবং ক্ষিতীশের চরিত্র এই 3টে পার্টকে বাদ দিতে হবে। তাহলে আর যে কটা পার্ট থাকে অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7, 9, 10, 11, 12, 13, 14 এই কটা পার্ট থেকে ইম্পর্টেন্ট প্রত্যেকটা পার্টের একটা বা দুটো করে প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো ভালো করে রেডি করতে হবে ফাইনাল পরীক্ষার জন্য। বোঝা গেল কি বললাম? সাজেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, আর রেডি করে পোস্ট করলে এই ভিডিওর তোমার যে ডেসক্রিপশন বক্স আছে সেখানেও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো আমাদের কোনির ইম্পর্টেন্ট পার্টটা বললাম, কোন কোন পার্ট ইম্পর্টেন্ট সেটা বললাম, কোন কোন পার্ট পড়ার দরকার নেই সেটাও বললাম। এটা হলো প্ল্যানিং। আজকে যে আলোচনাটা করা হচ্ছে, আমরা বাংলার প্ল্যানিংটা করছি, আমরা কিভাবে পড়বো, কিভাবে পড়লে আমরা বেটার মার্কস করবো, কোন জায়গাটার উপর বেশি গুরুত্ব দেবো, সব আলোচনা কিন্তু আজকের এই আলোচনাতে হচ্ছে। নেক্সট দেখো, সংলাপ আর প্রতিবেদন এই দুটোর মধ্যে একটা আমাদের লিখতে হয়। আমাদের পরীক্ষাতে দুটোই আসে। অনেকে বলে স্যার আমি শুধু সংলাপ প্র্যাকটিস করেছি, অনেকে বলে আমি শুধু প্রতিবেদন প্র্যাকটিস করেছি। আমি বলি তা নয়, আমি বলি দুটোই তোমাকে শিখতে হবে। সংলাপ লেখার কৌশলটাও শিখতে হবে, প্রতিবেদন লেখার কৌশলটাও শিখতে হবে, দুটোই শিখতে হবে। কারণ পরীক্ষার হলে গিয়ে কোনটা আমার সুইটেবল, কোনটা আমার মনের মতো সেটা তোমার বুঝতে পারবে না। মানে এমন একটা প্রশ্ন দিয়ে দিল যার উত্তরটা তোমার জানা নেই, আবার দেখলে যে তুমি প্র্যাকটিস করে গেছো প্রতিবেদন, তোমাকে সংলাপে এমন একটা বিষয় দিয়েছে যেটা তোমাকে 2-4 লাইন লিখতে পারবে, তাহলে তোমার কোনটা হবে, বেটার হবে? যেটা তুমি একটু জানো, যেটা তুমি বুঝতে পারছো, সেটাই লেখাটা ভালো হবে। যার জন্য লেখার কৌশলটা কি সেটা তোমাকে এই সংলাপ আর প্রতিবেদন দুটো পার্টি ভালো করে যাওয়া উচিত। কি বললাম, বোঝা গেল? নেক্সট, এবং আমি সাজেশন দিয়ে দেবো সেই প্রশ্নগুলো বা সেই পার্টগুলো বিশেষ করে করবে। ব্যাকরণে কারক সমাজ বাচ্য বাক্য যেটা আমি তোমাদের বললাম, এবং তার সঙ্গে বঙ্গানুবাদ, এটা প্র্যাকটিসের ব্যাপার। আর একটা কথা বলে রাখি বঙ্গানুবাদ সম্পর্কে, পরীক্ষাতে খুব বেশি কঠিন বঙ্গানুবাদ কিন্তু দেয় না, একদম সহজ টাইপেরই বঙ্গানুবাদ কিন্তু পরীক্ষাতে আসে, সেটা একটু ভালো করে ফলো করো। আর একটা বিষয় থাকে যেটা হচ্ছে রচনা। রচনার জন্য আমি তোমাদের এই কটা রচনা বলে দিয়েছি প্রথমে, আবারও বলে দিচ্ছি যে এই কটা রচনা স্পেশালি রেডি করে রাখো তোমাদের জন্য। বিজ্ঞান ও কুসংস্কার, বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, তোমার প্রিয় সাহিত্যিক, তোমার জীবনের লক্ষ্য, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এই কটা রচনা পড়লে আশা রাখছি যে 4টে পরীক্ষাতে আসে, একটা তো কমন লিখতে হয়, তো এইখান দিয়ে যদি এই কটা পড়ে রাখো আশা করি একাধিক রচনা তোমরা পরীক্ষাতে কমন পাবে। তো আজকের আলোচনায় কিন্তু আমরা সম্পূর্ণ বিষয়টাই একটু টাচ করে গেলাম, এবং আমরা থিমটা বলে দিয়ে গেলাম যে কোন পার্টটা কিভাবে কি পড়লে, কোন কোন অংশকে বেশি গুরুত্ব দিয়ে পড়লে তোমরা লাভবান হবে। এই হলো আজকের আলোচনার মূল উদ্দেশ্য, মূল ভিত্তি, এবং আশা করি যে তোমরা কিভাবে পড়তে হবে বাংলাটাকে সেটা কিন্তু আজ পরিষ্কার বুঝতে পেরেছো। চ্যানেলের সঙ্গে থাকো, ইম্পর্টেন্ট কোশ্চেন, সাজেশন, নোটস সমস্ত কিছুই পেতে থাকবে। আর একটা কথা বলে রাখি, এই রচনা প্রত্যেকটা রচনার নোটস কিন্তু চ্যানেল প্লেলিস্টে রয়েছে, বাংলা রচনা বলে একটা ফোল্ডার করা আছে, সেখানে চলে যাও, দেখবে প্রত্যেকটা রচনার নোট রয়েছে, সেখান থেকে তোমরা রচনার নোটগুলোও কিন্তু নিয়ে নিতে পারো এবং পড়ে ফেলতে পারো। তো এই হলো আমাদের সামগ্রিক আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবং আরেকটা কথা যেটা বিশেষভাবে বলার সেটা হচ্ছে চ্যানেলের দিকে লক্ষ্য রেখো, কারণ ইম্পর্টেন্ট নোটস সাজেশন কিন্তু তোমরা পেতে চলেছো। ওকে, তো এই বলে আজকের আলোচনা শেষ করলাম। কোনো কিছু জানার প্রয়োজন, বোঝার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করো। ধন্যবাদ।